অটোমান সাম্রাজ্যের অজানা কাহিনীগুলি। সাইফার এবং ইতিহাসবিদ। কিছু সত্য সরাসরি মাটির নিচে পুঁতে রাখা হয় না। সেগুলি স্পষ্ট কালিতে লুকানো থাকে, যাতে উচ্চারণ করা নিরাপদ না হয়। বাইরের বাতাস ইম্পেরিয়াল লাইব্রেরির অবহেলিত অ্যানেক্সের ভাঙা কাঁচের সাথে ফিস করে কথা বলছিল, যেখানে ধুলো মখমলের পর্দায় আটকে ছিল, যেন গোপন রহস্যগুলো মুছে যেতে অস্বীকৃতি জানাচ্ছিল। রাত নামার সাথে সাথে তোপকাপি প্রাসাদের করিডোরগুলো এক ভিন্ন জগতে পরিণত হয়েছিল, ক্ষমতার কেন্দ্র নয়, বরং ভূত এবং ফিসফিয়ে দেওয়ালের গোলকধাঁধা। এবং সেই ভুলে যাওয়া কক্ষগুলির মধ্যে একটিতে, যেখানে কয়েক দশক ধরে অস্পৃশ্য স্ক্রোলগুলি ঘেরা ছিল, হামিদ বসেছিলেন। একসময় সাম্রাজ্যের সবচেয়ে শ্রদ্ধেয় আদালতের ইতিহাসবিদ, হামিদ এখন তার প্রাক্তন সাহিত্যিক জগতের মধ্যে ছায়ার মতো চলছিল। শিরোনামহীন, বয়সের আগে ধূসর দাঁড়ি, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, বরং অদৃশ্যতায় পাঠানো হয়েছিল, সে শাস্তি যা সেসব ব্যক্তির জন্য বরাদ্দ ছিল যারা অনেক কিছু জানত কিন্তু রাষ্ট্রদ্রোহিতার অনুচিত সীমানা অতিক্রম করেনি। কিন্তু আজ রাতে সেই সীমানা অস্পষ্ট হতে চলেছিল। মোমবাতির আলোর নিচে সে একটি স্ক্রোল খুলল যা অন্য যে কোনো স্ক্রোলের থেকে আলাদা ছিল। ফ্যাকাশে লাল সিল্কে বাঁধা এবং সুলতান বাইয়াজিদ দ্বিতীয়ের পুরনো ক্রেস্ট দিয়ে সিল করা। এটি করের নথির মধ্যে ভুলভাবে আর্কাইভ করা ছিল। সে সন্দেহ করেছিল এটি একটি জ্ঞাত ভুল ছিল। এর প্যাচমেন্ট ছিল ভঙ্গুর, কালি মুছে গেছে। কিন্তু যখন হামিদ প্রাচীন সাইফার অনুবাদ করছিল, অক্ষর অনুযায়ী কিছু কিছু ভেঙে গেল। এগুলি ছিল শুধুমাত্র ইতিহাস নয়, এগুলি ছিল সংশোধন। কোডেক্স অনুযায়ী মহাযুদ্ধ, যা সুলতান সুলেমানের সবচেয়ে বড় বিজয় হিসেবে উদযাপিত হয়েছিল, এটি শেষ হয়নি এক চূড়ান্ত বিজয়ের সাথে, বরং ছিল জানিসারি র্যাঙ্কগুলোর মধ্যে থেকে এক অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতার মাধ্যমে। প্রিন্স মুস্তাফার মর্মান্তিক রাজনৈতিক প্রয়োজনে মৃত্যু, যা দীর্ঘকাল ধরে শোকিত ছিল, এটি হয়তো মঞ্চস্থ করা হয়েছিল। এবং স্ক্রিপ্টের নিচে লুকানো ছিল গাণিতিক সিকোয়েন্স, যেন কিছু একজন ব্যক্তি যিনি সাহিত্যিক কলার চেয়েও বেশি কিছু জানতেন, তা রেখেছিলেন। হামিদের শ্বাস আটকে গেল। এটি ইতিহাস নয়, সে ফিসফিস করল। এটি চোরিওগ্রাফি। কেউ অতীতকে নাটকের মতো লিখেছে। একটি নরম খাটখাট শব্দ হলো এতে। সে মুহূর্তে মোমবাতি নিভিয়ে দিল। লাইব্রেরির পাশের দরজার ভারী লোহার হ্যান্ডেলটা আস্তে আস্তে ঘুরতে শুরু করল। পা চলছিল। দুটি জোড়া। হামিদ সাইফারটি ভুলে যাওয়া ফ্লোরবোর্ডের নিচে যত্নে রেখে দিল, যা সে কয়েক ঘন্টা আগে খুলেছিল। ঠিক তখনই দরজা ফাটল, এবং মশালর আলো কক্ষে প্রবাহিত হল। দুই পাহারাদার সহ একজন সুগঠিত রেশমি রোবে ও সিলভার এমব্রয়ডারি সমেত একটি পাতলা চেহারার ব্যক্তি প্রবেশ করল। সাফিয়া হাটুন, একটি উচ্চ পর্যায়ের আদালত কর্মকর্তা এবং গ্র্যান্ড ভিজিয়ারের গুজব সূত্রে প্রকাশিত গোয়েন্দা। হামিদ এফেন্ডি, সে শীতলভাবে বলল, তার কণ্ঠস্বরে তলোয়ার লুকানো ছিল। তার মহামান্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছেন আপনার অব্যাহত কৌতূহলের জন্য। আপনাকে আমাদের সঙ্গে আসতে হবে জিজ্ঞাসাবাদের জন্য। হামিদ প্রতিরোধ করল না। সে একবার মোমবাতির দুটি, যা এখনও ধোঁয়া ছড়াচ্ছিল, এবং তারপর সিল করা ফ্লোরবোর্ডের দিকে এক নজর মেরেছিল। সে দুটি জিনিস জানত। কোডেক্সটি আসল, এবং প্রাসাদের মধ্যে কেউ শুধু জানত না, তারা তাকে সরাসরি গার্ডদের কাছে নিয়ে এসেছিল। ইলা এবং আগুনের বংশধর। কিছু উত্তরাধিকার উত্তোলিত হয় না, সেগুলি নির্বাসনে, নীরবতায় এবং লজ্জায় গড়ে ওঠে। গলতায় সেঁতে থাকা গলিত ব্রাসের গন্ধ লেইলার তোকে লেগেছিল যখন সে নিজের মুখ থেকে স্যুট মুছছিল। তার পেছনে কুমোরশালা যেন একটি মরতে যাওয়া তারায়ের শেষ স্পন্দন মতো উজ্জ্বল ছিল। তার হাত স্থির, দাগযুক্ত এবং মোটা, একটি মিনি অ্যাস্ট্রোল্যাবের সূক্ষ্ম গিয়ারের উপর নিখুঁতভাবে চলছিল। সে শুধু যন্ত্র তৈরি করছিল না, সে ভাগ্য বুঝতে চেষ্টা করছিল। লেইলা তার বাবার উত্তরাধিকারী ছিল না। সে তার মায়ের অস্ত্র ছিল। বিশ্ব তাকে শুধুমাত্র গালাতার তাম্রবাজারে এক অদ্ভুত যন্ত্রশিল্পী হিসেবে জানত, এক মহিলা যিনি বিয়ে করার জন্য খুব সাহসী এবং নীরব করার জন্য খুব বুদ্ধিমতী। তবে যারা নিঃশব্দে কৌতুক করত, তারা আরেকটি নাম বলত, লেইলা অফ দ্য সালফার লাইন, সেই আলকেমিস্টদের বংশধর যারা জাদুবিদ্যা, বিদ্রোহ এবং কুফরি অভিযোগে নির্বাসিত হয়েছিল। যারা খুব কম জানত তা হল যে তাদের কুফরি ছিল জ্ঞান, নিষিদ্ধ ধাতুবিদ্যা, অসম্ভব সমীকরণ এবং একটি ভয়ঙ্কর সত্য। সুলেমানের মুছে ফেলা উত্তরাধিকারীর গল্প, যা মা থেকে মেয়ের কাছে ফিসফিসে এবং দাগের মাধ্যমে চলে এসেছিল। আজ রাতে একটি খবর পেঁচেছিল ফ্যালকন স্ক্রোলের মাধ্যমে। প্রাসাদের ভেতরে এক যোগাযোগকারী একটি একক বাক্য পাঠিয়েছিল, হামিদ গ্রেপ্তার হয়েছে। কোডেক্সটি আছে। লেইলার শ্বাস আটকে গেল। তার বাবা সেই সত্য রক্ষার জন্য মারা গিয়েছিলেন, একজন পাগল হিসেবে চিহ্নিত হয়ে গালাতা টাওয়ার থেকে ফেলে দেওয়া হয়েছিলেন। তার মা এরপরই অদৃশ্য হয়ে গিয়েছিলেন, কেবল নীলপ্রিন্ট এবং ধাঁধা রেখে। এখন সময় এসেছে তাদের শুরু করা কাজ শেষ করার। কিন্তু সুলতানের চোখের নিচে কোডেক্সটি পুনরুদ্ধার করার জন্য তাকে টপকাপির অভ্যন্তরীণ বৃত্তে প্রবেশ করতে হবে।
আর এর জন্য তার কাছে একমাত্র বিকল্প ছিল সেই একমাত্র পুরুষের কাছে পৌঁছানোর যিনি তাকে ঘৃণা করতে যথেষ্ট কারণ রাখতেন, ক্যাপ্টেন সেম, জানিসারি কমান্ডার, যিনি একসময় তাকে রক্ষা করার শপথ করেছিলেন এবং যাকে সে তার প্রয়োজনের সময়ে পরিত্যাগ করেছিল। তাদের শেষ দেখা রক্তে শেষ হয়েছিল, তার তরজালেই এবং তার চোখে অপরাধবোধে। এখন সে তাকে বন্ধু হিসেবে নয়, বরং সাম্রাজ্যের সবচেয়ে বিপজ্জনক রক্তরেখার কন্যা হিসেবে সম্মুখীন হবে। তার ভ্রমণ কেসের শূন্য কম্পার্টমেন্টে সে একটি সোনালী মেডেলিয়ান প্যাক করল, যা একটি আগুন থেকে ওঠা ফিনিক্সের চিহ্ন খোদাই করা ছিল, সালফারের পুত্রদের সিল। তারপর সে তার কোমরসারার দরজা বন্ধ করে দিল, কারণ তার পরিবারের নাম পুনরুদ্ধার করতে হলে তাকে অটোমান আদালতের সবচেয়ে বড় গোপনীয়তা প্রকাশ করতে হবে, এবং কেউ সেই জন্য পড়ে যাবে। জানিসারি শপথ। প্রত্যেক শপথের একটা ভাঙনের মুহূর্ত থাকে, প্রত্যেক তরজালের একটা অস্থিরতা থাকে। এলিট জানিসারির ব্যারাকে শৃঙ্খলার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, জুতো পাথরে আঘাত করছে, লোহার সঙ্গমে ছন্দ খুঁজে পাচ্ছিল। কিন্তু ক্যাপ্টেন সেমের মধ্যে এক নিস্তব্ধতা ছিল, যা একটি ক্ষত হয়ে দাঁড়িয়েছিল, যা কখনো বন্ধ হতে চায়নি। সে ছিল সবচেয়ে তরুণ জানিসারি, যাকে কমান্ড দেওয়া হয়েছিল, তার তরোয়াল সুলতান নিয়ে হাতে চুমু দিয়েছিলেন। এক সম্মানিত মানুষ, এক অস্ত্র যা দায়িত্বের মধ্যে গড়া। কিন্তু আজ রাতে সেই অস্ত্র কাঁপছিল, ভয় থেকে নয়, বরং স্মৃতি থেকে। লেইলা। যখন সে বিদ্রোহের ধোঁয়ার মধ্যে হারিয়ে গিয়েছিল, তখন থেকে 10 বছর পার হয়ে গেছে, শুধু পোড়ানো চিঠির একটি ট্রেইল এবং একটি শপথ যা অমীমাংসিত ছিল। এক সময় সে তাকে ভালোবেসেছিল, এমন এক ভালোবাসা যা যুক্তিকে অস্বীকার করেছিল, যা তাকে ভিতর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। সে অপেক্ষা করেছিল, তার নাম রক্ষা করেছিল যখন অন্যরা তা ত্যাগ করেছিল। তারপর যখন তাকে সবচেয়ে বেশি দরকার ছিল, সে অদৃশ্য হয়ে গিয়েছিল। এখন সে আবার তার সামনে দাঁড়িয়ে। সে মেয়েটি নয় যার কথা সে মনে রেখেছিল, বরং এক মহিলা যিনি নির্বাসন এবং গোপনীয়তায় খোদিত। সে কোনো পোশাক পরেনি, কোনো দুঃখ প্রকাশ করেনি, শুধু এক ফিসফিস শব্দ, হামিদ কোডেক্সটি পেয়েছে। সে প্রমাণ খুঁজে পেয়েছে, এবং প্রাসাদের মধ্যে কেউ তাকে মৃত দেখতে চায়। তার জন্য সেমকে তাকে ধরা উচিত ছিল। তার কাছে আদেশ ছিল, সুলতান নিজেই ফরমে সই করেছিলেন, আদালতের চোখের সামনে হামিদকে মৃত্যুদণ্ড দেওয়া। কিন্তু যখন লেইলা তার হাত খুলে কোডেক্সের বাইন্ডিংয়ে লুকানো কম্পার্টমেন্টটি দেখাল, একটি মানচিত্র যা উধাও হয়ে যাওয়া লেখায় থাকেপি প্রাসাদের নিচে একটি কক্ষের দিকে নির্দেশ করছে, তার হাত কাঁপছিল। এই মানচিত্র, সে বলল, তার কণ্ঠ স্থির ছিল, এটি তাকদীরের চোখে নিয়ে যাবে। সেই অলৌকিক বস্তু যা তোমাদের পূর্বপুরুষরা রক্ষা করার শপথ নিয়েছিল। তুমি কি কখনো ভেবেছিলে কেন? সে ভেবেছিল, কিন্তু কখনো মুখে বলেনি। সেম কক্ষের দরজা তাদের পিছনে তালাবদ্ধ করে এবং লেইলার চোখে মশালোর আলো ঝিলমিল করতে দেখতে লাগল। তুমি আমাকে কিছুই দিয়ে যাওনি, শুধু প্রশ্ন, সে বলল। আমি উত্তর নিয়ে এসেছি, ভোরের আগে হামিদকে চত্বরে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সেই রাতে সেম একটি বন্দীকে ব্যারাক থেকে শিকলবদ্ধ করে বের করে নিয়ে গেল, তার ইউনিফর্ম মলিন, তার মাথা নিচে। কেউ লক্ষ্য করেনি যে সেই ব্যক্তি হামিদ ছিল না। যতক্ষণে তারা প্রাসাদের নিচে সিওর গিয়েছিল, তখন আসল হামিদ ইতোমধ্যে অদৃশ্য হয়ে গিয়েছিল। এই একক কাজের মাধ্যমে সেম নিষিদ্ধ রেখা অতিক্রম করেছিল, যা একদিকে বিশ্বস্ততা এবং অন্যদিকে রাষ্ট্রদ্রোহিতা ছিল। যে শপথ সে নিয়েছিল তা ভাঙা হয়েছে, শত্রুতা দ্বারা নয়, বরং একটি সত্যের জন্য যা কোনো সাম্রাজ্য থেকেও বড়। এবং সে জানত এই মুহূর্ত থেকে আর কোনো ফিরে আসা নেই। ক্রিসেন্টের বলয়। সাম্রাজ্যের নিচে আরও পুরনো সাম্রাজ্য থাকে। সত্যের নিচে আরও একটি বিপজ্জনক জিনিস, বিশ্বাস। পচে যাওয়া প্যাচমেন্ট এবং ভিজে যাওয়া চুনাপাথরের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ছিল, যেন একটি অভিশাপ। ছাদের ওপর থেকে পানি ঝরে পড়ছিল, টপকাপি প্রাসাদের নিচের ভুলে যাওয়া ক্যাটাকম্বগুলোর মধ্যে, যা যেন একটি টিকটিকানো ঘড়ির আওয়াজের মতো প্রতিধ্বনিত হচ্ছিল। প্রতি পদক্ষেপে লেইলা, হামিদ এবং সেমের চলা যেন শতাব্দী জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল। তারা একটি গুপ্ত সমাধিতে প্রবেশ করেছিল যা ব্ল্যাক ডেথের পর থেকে সিল হয়েছিল, শুধু হামিদই জানত ভালো। এই সুড়ঙ্গ অটোমানদের আগেই তৈরি হয়েছিল, সে বলল, খোদিত আর্চওয়ে ধরে আঙুল চালিয়ে। সম্ভবত বাইজান্টাইনদেরও আগে। কিন্তু আরও ভালো করে দেখো, ওখানে খ্রিস্টীয় চিত্রকলা এবং ইসলামিক লেখনীর স্তরের নিচে ছিল একটি তৃতীয় প্রতীক, একটি সুকৌশলে চোখ ধারণ করা অর্ধচন্দ্র। দ্য শিল অব দ্য সার্কেল কোডেক্স অনুযায়ী, এই গোপন সংহতি সুলেমানের শাসনকাল থেকে অনেক আগে গঠিত হয়েছিল, একটি রহস্যময় বস্তু যা কোনো এক রাজবংশের জন্য অতিরিক্ত শক্তিশালী ছিল। তাদের উদ্দেশ্য ছিল একমাত্র রাজকুমারী বা খলিফাদের প্রতি আনুগত্য নয়, বরং ইতিহাসের প্রতি আনুগত্য, বা সঠিকভাবে বললে তার ম্যানিপুলেশনের প্রতি। তারা যত গভীরে নামছিল, তত তারা একটি গোলাকার কক্ষে পৌঁছল, যা পাথরের সার্কোফেগাস দিয়ে সজ্জিত ছিল। প্রতিটি পাথরের উপর জোরে আঁচড়ানো নাম ছিল, এবং কেন্দ্রে ছিল একটি মঞ্চ,
ধর্মীয় নয়, বরং বৈজ্ঞানিক। এতে খোদিত ছিল আকাশীয় মানচিত্র, চাপ ডায়াল, এবং একটি যন্ত্র যা ভেতর থেকে এক ফ্যাক্ট গ্লো সহ একটি পুলস করছিল। দ্য আই অব তাকদির এটি শুধুমাত্র একটি রিলিক নয়, এটি ছিল একটি মেশিন। অর্ধেক অ্যাস্ট্রোল্যাব, অর্ধেক ক্লকওয়ার্ক ইঞ্জিন, এটি হৃদয়ের মতো পুলস করছিল। হামিদ তার চারপাশে খোদিত অনুবাদ করছিল, ভাগ্য একটি সুতা নয়, বরং একটি চাকা। এটি ঘুরিয়ে দাও, এবং বিশ্ব তোমার সাথে ঘুরে যাবে। লেইলার আঙুলগুলো কাঁপছিল যখন তা ইন্টারফেসের উপর ভাসছিল। তার মায়ের স্কিম্যাটিকগুলি সবসময় অসম্পূর্ণ সর্পিল দিয়ে শেষ হতো, এখন সে বুঝতে পারছিল কেন। তার পরিবার ব্যর্থ হয়নি, তারা বাধাগ্রস্ত হয়েছিল। হঠাৎ ছায়া থেকে একটি কণ্ঠ প্রতিধ্বনিত হল, আই থেকে সরে দাঁড়াও। মশালগুলো জ্বলে উঠল, এবং এক আধাবৃত্তাকার ছায়া উন্মুক্ত হল। কিছু মানুষের পরনে প্রাসাদের সেবক করা ছিল, অন্যরা উচ্চ পদস্থ ধর্মীয় ব্যক্তিরা, এবং তাদের মধ্যে একজন একটি বিচারক যাকে তারা একসময় বিশ্বাস করেছিল। সার্কেল ভেঙে গেছে, বিচারক তার হুড নামিয়ে বললেন, কিছু আমাদের বিশ্বাস আছে যে ভাগ্য সংরক্ষণ করা উচিত। অন্যরা মনে করে যে এটি সংশোধন করা উচিত। লেইলা তার চোখ সংকীর্ণ করল। তুমি কোনটা? একটি ধীরে হাসি। আমি মুছে দেওয়ার বিশ্বাস করি। এক ঝলক ব্লেডগুলি বেরিয়ে এলো। কক্ষটি, যা একসময় গোপনীয়তার সমাধি ছিল, এখন একটি আদর্শের যুদ্ধক্ষেত্র হয়ে গেল। শেম তার তরোয়াল টানল। হামিদ আইয়ের দিকে দৌড়ে গেল। এবং লেইলা? সে যন্ত্রটি চালু করল। এক মুহূর্তের জন্য পৃথিবী চক্কর দিল। যখন তাদের চোখ আবার খুলল, তারা আর একই সময়রেখায় ছিল না। শুধু লেইলাই পরিবর্তনটি লক্ষ্য করল। ছাদের মধ্যে একটি ফাটল ছিল যা আগে ছিল না। বিচারকের পোশাকের সিগিল কিছুটা পরিবর্তিত ছিল। আইটি ঘুরে গিয়েছিল। কিছু পরিবর্তিত হয়েছে, কিন্তু কি? সেই উত্তরাধিকারী যিনি কখনো মরে না। মৃতরা সব সময় বিশ্রাম নেয় না। কিছু জীবিত থাকে, ভূত নয়, বরং মাংসে গোপনীয়তা হিসেবে। দ্য আই অব তাকদির ধীরে ধীরে ঘুরছিল, তার কগুলি নিজেদের মধ্যে ফিসিস করছিল, যেন কিছু মনে পড়ছিল। হামিদ সাবধানে ডায়ালগুলো সামঞ্জস্য করছিল, সেগুলিকে কোডেক্সে উল্লেখিত আকাশীয় সহযোজকদের সাথে মিলিয়ে। কনস্টান্টিনোপলের উপর 3টি তারা, সমরাস্ত্রীয় চাঁদ এবং একটি দিন, যেদিন প্রিন্স মেহমেদ অদৃশ্য হয়ে গিয়েছিল, যেটি প্রতিটি ক্যালেন্ডার থেকে মুছে ফেলা হয়েছিল। তারা দৃষ্টি আশা করেছিল, কিন্তু তারা যা পেয়েছিল তা ছিল অনেক বেশি অন্তরঙ্গ। লেইলা শ্বাস আটকে ফেলল যখন ঘরটি তার চারপাশে বিলীন হয়ে গেল। আলোতে নয়, বরং স্মৃতিতে। একটি পৃথিবী যা তার নিজস্ব ছিল না। সে দাঁড়িয়েছিল একটি মার্বেলের আঙিনায়, যা সোনালি আলোতে ভরা ছিল। বাতাসে গোলাপ পাপড়ি, জ্যাসমিন এবং রক্তের গন্ধ। এবং একটি ছেলে, পাদুকাহীন, বিস্মিত চোখে, একটি মুখোশ পরা ব্যক্তির দিকে তাকাচ্ছিল, যে একটি তলোয়ার নিয়ে আসছিল। ক্ষমা করো আমাকে, ব্যক্তিটি ফিসফিস করল, তারপর তলোয়ারটি ঢুকিয়ে দিল। কিন্তু ছেলে মারা যায়নি। সে আত্মগোপন করে, হেরেমের অভ্যন্তরীণ গোপন সংগঠনের প্রতি নিষ্ঠাবান মহিলারা তাকে গোপন করে রেখেছিল, মেডওয়াইভস এবং জ্যোতির্বিজ্ঞানীরা, যারা বিশ্বাস করত যে শিশুটি কিছু পবিত্র ধারণ করে। ক্ষমতা নয়, ভবিষ্যৎবাণী নয়, কিন্তু একটি বিচ্যুতি। সে এমন একটি বিরল গ্রহপুঞ্জের অধীনে জন্মেছিল যা বলা হয়েছিল যে সেই সব ব্যক্তিদের চিহ্নিত করে যারা ভাগ্য পরিবর্তন করতে পারে। এরপর লেইলা দেখতে পায় যে মেডওয়াইফ শিশুটিকে একটি ঢেকে থাকা ভ্রমণকারীকে দিয়েছে। ছেলেটি একটি ব্রেসলেট পরেছিল, একটি ছোট ব্রোঞ্জের ব্যান্ড, যার উপর খোদাই করা ছিল একটি পোড়া ফিনিক্স, সালফারের পুত্রদের প্রতীক। লেইলা পেছনে হেঁটে গিয়ে থেমে যায়, তার হৃদয় থাম্বানোর মতো দ্রুত। ওই শিশুটি, সে বেঁচেছিল। হামিদ তাকিয়েছিল তার দিকে। এটা মানে রাজবংশটি গোপনে, অবৈধভাবে চলতে থাকে। এবং সে, না, লেইলা তার কথায় বাধা দেয়, তার কণ্ঠ শুনতে শূন্য। সে তার হাতার স্লিভ তুলল। ওখানে, তার উপরের বাহুতে, একটি ফিকে জন্মচিহ্নের নিচে, ছিল একই ফিনিক্স প্রতীক। একটি চিহ্ন যা সে সব সময় কাকতালীয় বা শিশুদের কল্পকাহিনীর মতো ভাবত। কিন্তু এখন এটি হালকাভাবে পলস করছিল, আইয়ের শক্তির প্রতিক্রিয়া হিসেবে। শেম পিছনে সরে গেল, তার মুখ ফ্যাকাশে। লেইলা, তুমি কি বলছ? সে এখনও সেটা মুখে বলতে পারছিল না। কারণ এমনকি সে নিজেই পুরোপুরি বিশ্বাস করছিল না। কোডেক্সে একটি গোপন জন্মগ্রহণকারী শিশুর কথা এবং একটি বংশধরকে চুপ করে রাখা হয়েছে, মৃত্যুর দ্বারা নয়, বরং পরিকল্পনার মাধ্যমে। এটা কি হতে পারে? বংশধরটি পিছনে ফিরে গিয়েছিল। লেইলা কি সেই উত্তরাধিকারী ছিল যাকে তারা সবাই মৃত মনে করেছিল? তারা যখন এটি বোঝার চেষ্টা করছিল, তখন আইটি অতিরিক্ত গরম হয়ে ওঠে। একটি পুলস পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। যন্ত্রটি অন্ধকার হয়ে যায়। হামিদ, ঘামতে এবং কাঁপতে, তাদের দিকে ফিরে বলল। দৃষ্টি কাটা পড়েছিল শিশুটির নাম উচ্চারণ হওয়ার আগে।
কিন্তু আমরা এখন জানি বংশধরটি চলতে থাকে এবং সার্কেল এটি মুছতে ব্যর্থ হয়েছে। লেইলা তার ফিনিক্স চিহ্নে হাত রাখল। তার জীবনে প্রথমবারের মতো সে নিজেকে একজন বহিষ্কৃত হিসাবে নয়, বরং একটি চাবি হিসেবে অনুভব করল। একটি চাবি যা পুরো সাম্রাজ্য হারানোর চেষ্টা করছিল। ভিজিয়রের দ্বৈত ভাষা। সবচেয়ে চালাক দেশদ্রোহীরা বিদেশি ভাষায় ফিসফিস করে না। তারা দুটো ভাষাতেই কথা বলে এবং সাম্রাজ্য পুড়ে যেতেও হাসে। টপকাপির হৃদয়ে গ্র্যান্ড ভিজিয়ার সিল্কের পর্দার নিচে শুয়েছিলেন, গন্ধে ভরা ছিলেন ওদ এবং সেই পুরুষের চাপের মধ্যে যিনি সিংহাসন ছাড়া রাজত্ব করেন। তার মুখ সবসময়ই ছিল এক শান্তির মাস্ক। তার হাতে অতিরিক্ত আংটি নয়, বরং কক্ষগুলির চাবি ছিল যেগুলোতে আর কেউ প্রবেশ করার সাহস পেত না। তার পিছনে ইউরোপ এবং এশিয়ার একটি মানচিত্র পরিবর্তিত হয়েছে। অদৃশ্য কালি গোপন বাণিজ্য পথ, এনক্রিপ্ট করা বার্তা এবং নৌপথগুলি প্রকাশ করেছে, যেগুলি সাম্রাজ্য দ্বারা নয়, ভিয়েনা দ্বারা চিহ্নিত করা হয়েছিল। সে এক হাতে চা ঢালছিল এবং অন্য হাতে একটি চিঠি টেবিলের ওপরে স্লাইড করছিল। তার মহামান্য চার্লস পঞ্চম। অবস্থার কোনো পরিবর্তন হয়নি। রিলিক কার্যক্ষম বলে মনে করা হচ্ছে। অটোমান নিয়ন্ত্রণ অস্থিতিশীল। জোট হিসেবে আড়ালে হস্তক্ষেপ করার সুপারিশ, এটি লাভের জন্য দেশদ্রোহিতা ছিল না। এটি ছিল একটি পরিকল্পনা। গ্র্যান্ড ভিজিয়ার দশক ধরে তার নিজস্ব চিত্র তৈরি করেছিলেন সুলতানের সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা হিসেবে। কিন্তু তার উচ্চাকাঙ্ক্ষা সাম্রাজ্যকে ছাড়িয়ে গিয়েছিল। সে বিশ্বাস করেছিল অটোমান রাজবংশ একটি ফুলে ওঠা রিলিক হয়ে গেছে, যেটি অতীতে মোহিত, ভবিষ্যতের প্রতি অন্ধ। সে যা তৈরি করতে চেয়েছিল তা ছিল কিছু নতুন, একটি বিশ্ব আদালত যা শাসিত হবে বুদ্ধি এবং ভবিষ্যৎবাণী দ্বারা, রক্ত এবং ঐতিহ্যের মাধ্যমে নয়। দ্য আই অব তাকদির একটি সাম্রাজ্যের অন্তর্গত হবে না, এটি তার হবে। কিন্তু এমনকি সে জানত না যে তার গোপনীয়তার দুর্গে একটি ফাটল ছিল। সেই ফাটলের একটি নাম ছিল আদিল, তার পুত্র। আদিল ছিল সবকিছু যা ভিজিয়ার তার সন্তান হিসেবে সহ্য করতে পারেনি, বুদ্ধিমান, সহানুভূতিশীল এবং ন্যায়ের অনুভূতিতে দুঃখিত। আদালত রোব এবং অভিজ্ঞান কর্তব্যের নিচে লুকানো। আদিল বহু বছর ধরে দেখেছিল কিভাবে তার বাবা গুজব দিয়ে প্রতিদ্বন্দ্বীদের মুছে ফেলেছিল, ইতিহাসবিদদের ঘুষ দিয়ে রেকর্ড পুনঃ লিখতে বলেছিল এবং কূটনীতি হিসেবে বিদেশি রাজাদের সাথে জোট তৈরি করেছিল। এবং এখন আদিল লেইলার উদ্দেশ্যকে সমর্থন করেছিল। সে তাকে একটি মশলার বিক্রেতার দোকানের মোমবাতি আলোকিত পিছনের কক্ষে সাক্ষাৎ করেছিল। তার চোখে দ্বন্দ্ব ছিল। সে মনে করে সে ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারবে, আদিল বলল, তার কণ্ঠে চাপ ছিল। কিন্তু ভবিষ্যৎ ইতিমধ্যেই তার হাতের বাইরে চলে যাচ্ছে। লেইলা তাকে দেখছিল। সে জানে না যে তুমি আমাদের সাথে কাজ করছ, আদিল মৃদু হাসল। সে আমাকে দ্বৈত অর্থে কথা বলতে শিখিয়েছিল। সে কখনো কল্পনাও করেনি আমি সেগুলো তার বিরুদ্ধে ব্যবহার করব। প্রাসাদে ফিরে ভিজিয়ার একটি নতুন আদেশ প্রস্তুত করছিল। এটি ধর্মভ্রষ্ট সেক্টগুলির একটি জনসমক্ষে পরিশুদ্ধির আহ্বান করেছিল, যারা সার্কেলের সাথে সংযুক্ত, সে সত্যকে ধোঁয়া এবং আগুনের মাধ্যমে উন্মোচিত করার পরিকল্পনা করেছিল। কিন্তু যখন সে কাগজে সই করছিল, তখন তার কলম থেকে একটি কালি ফোঁটা পড়ে গেল। এটি পৃষ্ঠায় ছড়িয়ে পড়ল যেন একটি অশুভ লক্ষণ। সে জানত না যে আসল হুমকি ইতিমধ্যেই তার বাড়ির ভিতরে, তার রক্তে, তার নামে এবং একটি তরোজাল যা বিশ্বাস দ্বারা ধারালো ছিল। টপকাপি পোড়ানো। সাম্রাজ্যগুলি নীরবভাবে পড়ে, তারপর আগুনে। এবং আগুনটি সবসময় সেই ব্যক্তি দ্বারা জ্বালানো হয় যে এটি ভালোবাসার দাবি করে। এটি শুরু হয়েছিল একটি শোভাযাত্রা দিয়ে। মর্যাদাপূর্ণ অতিথিরা সাম্রাজ্য প্রাঙ্গণে প্রবাহিত হচ্ছিল, উদযাপনের আড়ালে ডাকা হয়েছিল। সুলতানের চিন্তার রাত পথটি প্রদীপে সজ্জিত ছিল। ওদ ধীরে বাজছিল। বাতাসে ছিল জাফরান, গোলাপ এবং কিছু অন্ধকার, দারুচিনি তেল দিয়ে ঢাকা বন্দুকের গন্ধ। লেইলা সেবকদের মধ্যে লুকানো সিল্কের পর্দা দিয়ে দেখছিল। হামিদও ভিড়ে ছিল, একজন আগন্তুক পণ্ডিতের ছদ্মবেশে। আর সেন তার হৃদয় চেপে ধরেছিল। প্রাসাদের প্রাচীরের মধ্যে ইতিমধ্যেই ছিল যাকে ভোরে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছিল। 3 রাত আগে তাকে বন্দী করা হয়েছিল যখন গোপন সুড়ঙ্গ থেকে আইটি সরানোর একটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। সে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছিল, এমনকি অত্যাচারের মধ্যেও। লেইলা আদিলকে আদেশটি স্থগিত করার জন্য ভিক্ষা করেছিল। কিন্তু ভিজিয়া দ্রুত কাজ করেছিল। বেশি দ্রুত। কারণ এটি শুধু সেমের ব্যাপার ছিল না। এটি ছিল সার্কেলকে এক দ্রুত, জনসমক্ষে নির্মূল করার পরিকল্পনা। ক্রজ থেকে অজানা, ভিজিয়ার টপকাপির নিচতলার হোলগুলি অগ্নিনাশক তেলের সাথে পূর্ণ করে ফেলেছিল। প্রাসাদের পাইট্রোনিক্স গিল্ডকে ঘুষ দিয়ে এটি এমনভাবে তার মধ্যে সংযুক্ত করেছিল যে অতিথিরা যেখানে পা রাখছিল, সেখানে। তার পরিকল্পনা ছিল সোজা, সার্কেলকে সুলতানের হত্যাচেষ্টার জন্য দোষী সাব্যস্ত করা, একটি বিস্ফোরণ মঞ্চস্থ করা, নিজে বেঁচে থাকা এবং বিশ্বস্ত উদ্ধারকারী হিসেবে আত্মপ্রকাশ করা। কিন্তু আদিল একটি পরিবর্তন করেছিল। যতদিন তার বাবা প্রতিক্রিয়া দেখানোর দিকে মনোযোগী ছিলেন,
আদিল বিস্ফোরণের বিলম্বের সময় ছিনতাই করেছিল। একে ধীরে করা হয়েছে, এমনকি সুলতানের ক্ষতি না করেই এটি কিছু মিনিট আগে বিস্ফোরিত হবে। এবং লেইলা জানত, তার কাছে একমাত্র সুযোগ ছিল সেমকে পৌঁছানোর আগে বিপর্যয় শুরু হওয়ার। সে দ্রুত আন্ডারগ্রাউন্ড করিডোর দিয়ে দৌড়ে গিয়েছিল, প্রতিটি মশালের আলো যেন কাউন্টডাউন। সে তার সেলের কাছে পৌঁছেছিল, লোহা খুঁচানো কিন্তু এখনও দাঁড়ানো। লেইলা, সে কাশল। আমি জানতাম তুমি আসবে। সময় নেই, সে আইটি বের করে নিল। এটি হঠাৎভাবে পুলস করতে শুরু করেছিল, যেমন এটি নিজেও অনুভব করেছিল যা আসন্ন ছিল। সে এটি ব্যবহার করার পরিকল্পনা করেনি, কিন্তু তার আর কোনো বিকল্প ছিল না। সে কেন্দ্রীয় ডায়ালটি ঘুরিয়ে দিল। একটি কম্পন তার হাড়ের মধ্যে প্রবাহিত হল। বাতাস ঝিলমিল করছিল। বুম! আগুন প্রাঙ্গণে ছিঁড়ে পড়ল। চিৎকারে সঙ্গীত ভেঙে গেল। মজলিসের ছাদের খিলানগুলি ডিমের খোলার মতো ভেঙে গেল। একটি স্তম্ভ ধসে পড়ল। কিন্তু লেইলা এবং সেম আর সেখানে ছিলেন না। তারা প্রাসাদের ছাদে ফিরে এসেছিল ভবিষ্যতের 3 দিন পরে। নিচের শহরটি পরিবর্তিত ছিল। টপকাপির পূর্বপাশ চলে গেছে, ধ্বংসাবশেষে পরিণত। শোকের পতাকা ঝুলছিল সাম্রাজ্য পতাকার বদলে। এবং একটি বিজ্ঞপ্তি যা গেটের উপরে ঠোকার ছিল, একটি শিরোনাম, সুলতান প্রাসাদে আগুনে মৃত, ক্রিসেন্ট সার্কেলের দোষ। লেইলার শ্বাস আটকে গিয়েছিল। ভিজিয়ের সফল হয়েছে, কিন্তু সে যেমন পরিকল্পনা করেছিল তেমন নয়। সে সেমের দিকে ঘুরল। আমি তোমাকে বাঁচানোর কথা ভেবেছিলাম। এখন আমরা এমন একটি ভবিষ্যতে ফাঁস হয়ে গেছি যা আমরা বুঝতে পারছি না। সেম, রক্তাক্ত এবং কাঁপতে কাঁপতে, দুর্বল হাসল। না, এখন আমরা একমাত্র যারা সত্য জানি। এবং সিংহাসনের কক্ষের নিচে আইটি এখনও ঝিলমিল করছিল, ফাটল ছিল, কিন্তু ভাঙেনি। এবং এটি সবকিছু মনে রেখেছিল। রক্তের বিশ্বাসঘাতকতা। সাম্রাজ্যে সবকিছুই লেনদেন করা যায়, স্বর্ণ, গোপনীয়তা, ক্ষমতা। কিন্তু ভালোবাসার দাম সবসময় রক্ত আগুনের 3 দিন পর সাম্রাজ্য শঙ্কিত ছিল। শহর শোকের আবরণে ছিল, কিন্তু সেই শোকের নিচে ছিল সন্দেহ। সুলতান মৃত, প্রাসাদ ভেঙে গেছে, এবং সার্কেল, যেটি একসময় শুধুই গুঞ্জন ছিল, এখন ঘোষণা করা হয়েছে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে। এর সদস্যরা শিকার হচ্ছিল। এর নাম অভিশপ্ত। এবং লেইলা, সে ছিল তাদের ধর্মদ্রোহীদের রানী। ইস্তাম্বুলের গলিতে তার মুখের একটি রুক্ষ স্কেচ দিয়ে পোস্টার ছড়িয়ে পড়েছিল, প্রতিটি কালি আঁকা চিত্র তারকে দেশদ্রোহী, খুনি এবং জাদুকরী হিসেবে ঘোষণা করছিল। সেম, বিস্ফোরণের পরে এখনও দুর্বল এবং অর্ধেক সারানো, সাবধান থাকতে বলেছিল। কিন্তু লেইলা ইতিমধ্যেই তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। একটি পোড়ানো মসজিদের ছায়ায় সে আদিলের সাথে শেষবারের মতো দেখা করেছিল। তার পোশাক এখন একটি প্রভু রাজ্যের, ভিজিয়ার সেনেটকে ব্যবহার করে তাকে শক্তির শূন্য স্থান পূরণের জন্য নিযুক্ত করেছিল। কিন্তু তার চোখে বিদ্রোহ এখনও জ্বলছিল। তুমি জানো কেন আমি তোমাকে ডাকলাম? সে ঠান্ডা গলায় বলল। সে মাথা নাড়ল। সেমের জীবন রক্ষার জন্য আলোচনা করতে সেমকে আবার ধরা হয়েছে। লেইলার সময়ের মধ্যে যাত্রা তাদের দুজনকে বাঁচিয়েছিল, কিন্তু শুধুমাত্র সাময়িকভাবে। ভিজিয়ারের এজেন্টরা সর্বত্র ছিল। এবং আদিলও তার বাবা বিক্রয়ের করার পর এখন একমাত্র ছিল যার কাছে প্রভাব ছিল। আমি তোমাকে রিলিক দেব, সে বলল, আই অব তাকদির বের করে, যা এখন ফাটা এবং একটি মরা তারা মতো গুঞ্জন করছিল। কিন্তু তুমি সেমের মুক্তি নিশ্চিত করবে। এটির শপথ করো। আদিল দ্বিধায় পড়ল। যদি আমি তাকে ছেড়ে দিই, আমি যা কিছু শক্তি আছে তা হারাব। আমার বাবা হয়তো মারা গেছে, কিন্তু তার প্রভাব। শপথ করো, সে আবার বলল। নইলে আমি এখানে এবং এখন আইটি ধ্বংস করব। কেউ ভাগ্যকে নতুনভাবে লেখার অধিকারী নয়। তার কণ্ঠ একটু ভেঙে গেল। আমি শপথ করেছিলাম যে আমি তোমাকে রক্ষা করব। লেইলা কাছে এগিয়ে গেল, তার চোখে ক্রোধ এবং যন্ত্রণা ঝিলমিল করছিল। তাহলে এটি তোমার মুহূর্ত। তারা ভোরে লেনদেনটি করেছিল। লেইলা আইটি রেখে দিল, যা এখন রেজেন্টের কক্ষের নিচে একটি ভল্টে শিলবদ্ধ ছিল। সে শহরের প্রাচীরের বাইরে অপেক্ষা করেছিল, কুয়াশা এবং নীরবতায় আবৃত, হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। একটি গাড়ি এগিয়ে আসছিল। দরজা খুলল। সেম বেরিয়ে এল। কোনো শিকল নয়, কোনো পাহারাদার নয়, শুধু একটি রক্তাক্ত পা এবং একটি মুখ যা এখনও হাসছিল যখন সে তাকে দেখল। এবং তারপর একটি শিঙা বাতাসে ভেদ করল। লেইলা প্রতিক্রিয়া জানানোর আগেই একটি জানিসারি তীর গাছের পাতা থেকে এসে সোজা সেমের পিঠে ঢুকল। সে লেইলার হাতের মধ্যে পড়ে গেল। আমি দুঃখিত, সে ফিসফিস করল, রক্ত তার ঠোঁট থেকে ফেটে উঠছিল। সে মিথ্যা বলেছিল, সে চিৎকার করার আগেই মারা গেল। আদিল লেনদেনটি করেছিল, কিন্তু সে কখনো বলেনি কখন হত্যা কার্যকর হবে। সে তাকে ব্যবহার করেছিল, সেমকে ব্যবহার করেছিল, এবং আইটি সুরক্ষিত করেছিল।
লেইলা মাটিতে হাঁটু গেড়ে বসে, রক্তে ভেজা, হৃদয় ভেঙে গিয়েছিল যে আর কখনো সারানো সম্ভব নয়। সে তার একমাত্র বিশ্বাসের সঙ্গে ঝুঁকি নিয়েছিল। এবং সাম্রাজ্য তার ট্যাক্স দাবি করেছিল। সেমের পোশাকের ভাঁজ থেকে সে একটি পাণ্ডুলিপি খুঁজে পেল, ভাঁজ করা এবং রক্তে ভেজা। এটি হামিদের কাছ থেকে তার নির্বাসনে চলে যাওয়ার আগে তার শেষ অবদান। ভিতরে লেখা ছিল, উত্তরাধিকারী বেঁচে আছে। রক্তরেখা ভাঙেনি। আরিফ নামে একজনকে খুঁজে পাও। সে জানে সিংহাসনের উৎস এবং সেই মিথ্যা যা তার ওপর দাঁড়িয়ে আছে। অশ্রু তার দৃষ্টি ঝাপসা করেছিল। তার হাত পত্রিকাটি আঁকড়ে ধরেছিল। সে তার ভালোবাসাকে হারিয়েছে। রিলিকটি হারিয়েছে। তার বিশ্বাস হারিয়েছে। কিন্তু এখন তার কাছে একটি নাম ছিল। এবং পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর কোথাও আসল উত্তরাধিকারী, মুছে ফেলা রাজবংশের শেষ ভূত অপেক্ষা করছিল। ছায়ার সিংহাসন। সবচেয়ে বিপজ্জনক সিংহাসন হল সেই সিংহাসন যা কেউ মনে রাখে না। কারণ এর নীরবতা একটি আর্তনাদ লুকিয়ে রাখে, যা পৃথিবীকে নাড়িয়ে দিতে পারে। পূর্বাঞ্চলীয় প্রদেশগুলি ছিল এক আলাদা পৃথিবী, যেখানে সাম্রাজ্যের স্বর্ণধূলিতে পরিণত হয়েছিল, এবং এর আইন ইউফ্রেটিসের সীমানায় শেষ হয়ে যেত। এখানে কুয়াশা এবং ভবিষ্যদ্বাণীর দ্বারা আবৃত পাহাড়ি অঞ্চলে, যেখানে ধ্বংসপ্রাপ্ত জোরোস্ট্রিয়ান আগুনের মন্দিরগুলি পরিত্যক্ত বাইজেন্টাইন পরিদর্শন কেন্দ্রগুলির পাশে ধোঁয়া উঠছিল, লেইলা পৌঁছেছিল কেবল একটি নাম নিয়ে, আরিফ। প্রত্যেকটি গ্রামে সে তার সম্পর্কে প্রশ্ন করেছিল। বেশিরভাগই অজ্ঞতার অভিনয় করেছিল। কিছু কিছু সতর্কতা ফিসফিস করেছিল। এবং অবশেষে একজন বৃদ্ধ বুননকারী একটি মঠের দিকে ইঙ্গিত করেছিল, যা একটি পাহাড়ের পাদদেশে খোদিত, মেঘ এবং সময় দ্বারা আবৃত। ওখানে মহিলা বলেছিল যে কখনো বয়স বাড়ে না। সেই মানুষ যে তার সাথে কথা বলে, লেইলা তাকে চুপচাপ পেয়েছিল। লিনেন পরিহিত, দশকে একবার ফোটানো রোজ ফুলগুলির যত্ন নিচ্ছিল। তার মুখ সূর্য ও আবহাওয়ার মধ্যে পুরনো হলেও তার চোখগুলো ছিল অজুবি। আরিফ ঘুরে তাকায়নি যখন সে পৌঁছেছিল। সে শুধু বলল, তুমি দূর থেকে এসেছ, যা মাটি থেকে বেরিয়ে আসা উচিত ছিল তা জাগাতে। লেইলা হামিদের স্ক্রোলটি খুলে ধরল। তুমি উত্তরাধিকারী। একটি দীর্ঘ নীরবতা। তারপর শান্তভাবে, আমি ছিলাম, যতক্ষণ না আমি জানলাম এটি কি অর্থ রাখে। চা এবং মোমবাতির আলোতে সত্যটি প্রাচীন সিল্কের মতো উন্মোচিত হল। আরিফ শুধু সুলেমানের গোপন উত্তরাধিকারীর পুত্র ছিল না। সে ছিল একটি জীবন্ত স্মৃতি, একটি সত্যের শেষ ধাত্রী, যা এত বিপজ্জনক ছিল যে এটি ইতিহাস থেকেই কেটে ফেলা হয়েছিল। আরিফ প্রকাশ করল, অটোমান রাজবংশ ছিল না শুরু। এটি ছিল এক বিজয়ের অব্যাহতিপ্রাপ্তি, যা অনেক আগে শুরু হয়েছিল, যখন এখন হারিয়ে যাওয়া একটি সভ্যতা কনস্টান্টিনোপলের ভিত্তির নিচে রাজত্ব করছিল। এক আলো এবং যন্ত্রের জনগণ, যারা ঐশ্বরিক জ্ঞানের সীমানা ছুঁতে পেরেছিল। প্রথম সাম্রাজ্য। তারা আই অব তাকদির তৈরি করেছিল। একটি অস্ত্র হিসেবে নয়, বরং একটি সতর্কবার্তা হিসেবে। যে কেউ এটি নিয়ন্ত্রণ করত, সে শুধুমাত্র ভবিষ্যৎকে গড়ে তুলত না, বরং অতীতকে মুক্তি দিত। অটোমানরা তাদের বিজয়ের সময় এটি উদ্ধার করেছিল। এবং রাজকীয় বংশধররা ঠিক যা সব ভীত পুরুষ ক্ষমতার মালিকরা করে থাকে, তা করেছিল, দাবি করা, মুছে ফেলা, পুনর্লিখন। আরিফ একটি বোনা টেপেস্ট্রি তুলে দেখাল মঠের অভ্যন্তরের কক্ষে। এর নিচে পাথরের মধ্যেই খোদিত ছিল প্রথম সাম্রাজ্যের আসল ক্রেস্ট, একটি সাপ যা নিজের ডেলা খাচ্ছে, একটি প্রতিফলিত অর্ধচন্দ্রের মধ্যে। চিরন্তন পুনরাবৃত্তির সিগিল। লেইলা পিছিয়ে গিয়ে দাঁড়াল। এটি ছিল যে আইটি রক্ষা করছিল। না, আরিফ বলল। এটি ছিল যে আইটি ধারণ করছিল। সে তার দিকে ফিরে, তার মুখে গম্ভীর অভিব্যক্তি নিয়ে বলল, তুমি সাম্রাজ্য পুনঃস্থাপন করার চেষ্টা করো না। তুমি যা কিছু এটি তৈরি করেছে তা ধ্বংস করতে হবে। কিন্তু যদি আমি করি, লেইলা ফিসিস করে বলল, সবকিছু পড়ে যাবে। আরিফ মাথা নাড়ল। এটাই শতাব্দী জুড়ে শাসন করা মিথ্যা শেষ করার দাম। লেইলা অনেকক্ষণ সেই কক্ষে দাঁড়িয়েছিল, পাথরের মধ্যে খোদিত সত্যের দিকে তাকিয়ে। সে একটি রাজাকে খুঁজতে এসেছিল। এর বদলে সে এক অভিশাপকে মানব রূপে খুঁজে পেয়েছিল, যা পড়ে যাওয়ার ছিল। সর্বাধিক ভ্রান্তি হল স্থায়িত্ব। এবং সাম্রাজ্যগুলি মিথ্যের মতো সুন্দর হয় যতক্ষণ না সেগুলি পড়ে কি আই অব তাকদির ভেঙে গিয়েছিল, কিন্তু নীরব ছিল না। যদিও এটি ভেঙে পড়েছিল, এটি লেইলার ব্যাগে একটি আহত হৃদয়ের মতো স্পন্দিত হচ্ছিল। প্রতিটি ধাপ তার চারপাশের বাতাসকে বিকৃত করছিল। সময় আর সোজা ছিল না। অতীত এবং বর্তমান এক হয়ে গিয়েছিল। শিশুদের স্বপ্নে অদেখা যুদ্ধগুলির কথা ছিল। বইগুলো তাদের শেষ অধ্যায় পুনর্লিখন করছিল। ইস্তাম্বুলের বাজারে প্রতি ঘণ্টায় 1 মিনিটের জন্য ঘড়ি পিছনে চলে গিয়েছিল, এবং কেউ জানাতে পারছিল না কেন। লেইলা একা রাজধানী ফিরল। শেম মারা গিয়েছিল। হামিদ নির্বাসনে চলে গিয়েছিল। আরিফ সিংহাসন প্রত্যাখ্যান করেছিল। এবং এখন সাম্রাজ্যের ভবিষ্যৎ ছিল একটি চূড়ান্ত নির্বাচনের উপর। সে ক্ষমতা দাবি করবে না।
সে সত্য প্রকাশ করবে। একটি শোক প্রকাশকারী পণ্ডিত হিসেবে ছদ্মবেশে লেইলা পরবর্তী রাজ্যাভিষেকের দিন গ্র্যান্ড অ্যাসেম্বলিতে প্রবেশ করেছিল। সুলতান মারা গিয়েছিল এবং ভিজিয়রের রাজনৈতিক উত্তরাধিকারী আদিল মুকুট পড়তে যাচ্ছিল। শহরটি মিথ্যা শান্তিতে গুঞ্জরিত ছিল। কিন্তু লেইলার কোনো উদ্দেশ্য ছিল না মিথ্যার আরেকটি রাজ্যাভিষেক সহ্য করা। তার হাতে ছিল একটি চূড়ান্ত বার্তা, শাসকদের জন্য নয়, বরং জনগণের জন্য। সে আইটির কোরকে মঠের বিশাল ক্যালিগ্রাফিক প্রজেক্টরের সাথে সংযোগ করেছিল, একটি যন্ত্র যা একসময় সাম্রাজ্যিক ডিক্রি ঘোষণা করার জন্য ব্যবহৃত হতো। ফাটল ধরা রিলিকটি স্ফুটিত হল, স্পার্ক করেছে, এবং তারপর আগুনে জ্বলল। রাজধানীর গম্বুজ, দেয়াল এবং রাস্তায় একটি দৃশ্য প্রদর্শিত হল। এটি প্রদর্শন করেছিল ভুলে যাওয়া সাম্রাজ্যের মূল বিজয়, এমন একটি বিশ্বাসঘাতকতা যা অটোমান উত্থানকে জন্ম দিয়েছিল। এটি দেখিয়েছিল সুলেমানের আসল উত্তরাধিকারী নির্বাসনে ভাগ্যের কৌশল, সেই রক্তরেখা যা প্রজন্ম ধরে গোপন রাখা হয়েছিল। এটি দেখিয়েছিল ভিজিয়রের ষড়যন্ত্র, পুনর্লিখিত বিজয় এবং প্রাসাদের নিচে লুকানো প্রাচীন মেশিন। জনগণ চিৎকার করেছিল, কর্মকর্তারা পালিয়ে গিয়েছিল, এবং তারপর টপকাপি প্রাসাদের ভিত্তি কম্পিত হতে শুরু করেছিল। আইটি তার চূড়ান্ত শ্বাসে শহরের স্মৃতি জাগিয়ে তুলেছিল। পাথর গড়ানো, গুহা ভেঙে গিয়েছিল, পানি সিল করা কক্ষে প্রবাহিত হচ্ছিল, এবং প্রাসাদের নিচে আসল রাজধানী উঁচু হতে শুরু করেছিল। অবশেষে সোপান, যন্ত্র, কাচ এবং সোনার মন্দির যা সময় দ্বারা গিলে খাওয়া হয়েছিল। সত্যিকার সাম্রাজ্য কখনো হারিয়ে যায়নি, শুধু মাটি দিয়ে ঢাকা ছিল। আদিল সিংহাসন মঞ্চে দাঁড়িয়েছিল, তার ভাগ্য ছাইয়ে পড়তে দেখছিল। সে দৌড়ে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু লেইলা তাকে অপেক্ষা করতে দেখেছিল। তুমি আমার ভালোবাসা ব্যবহার করেছিলে, সে বলল। এখন আমি তোমার উত্তরাধিকার ব্যবহার করছি। সে তাকে একটি স্ক্রোল দিল, মূল কোডেক্স, যারা সময় চুরি করেছিল তাদের দ্বারা সেই এবং সিলিত। তারপর সে উত্থিত ধ্বংসাবশেষের মধ্যে চলে গেল। যতই আইটি তার চূড়ান্ত পুলস ছেড়ে দিল, এক প্রবাহিত সোনালি আলো শহর জুড়ে ছড়িয়ে পড়ল। এটি ধ্বংস ছিল না, এটি পুনঃক্যালিব্রেশন ছিল। বিল্ডিংগুলো সামান্য করে সরে গিয়েছিল। একটি টাওয়ার যা কখনো ছিল না এখন উঁচু দাঁড়িয়েছিল। একটি শিশু যেটি জ্বরে মারা গিয়েছিল এখন রাস্তায় খেলছিল। ইতিহাস নিজেরাই নিজেদের নতুনভাবে লিখেছিল। লেইলা মিথ্যে পরিণত হয়ে গিয়েছিল। কিছু লোক বলে সে একজন নবী হয়েছিল, অন্যরা বলে সে আইটির শেষ রক্ষী ছিল। তার নাম নতুন বইগুলোতে কখনোই লেখা হয়নি, কিন্তু প্রতিটি সময়রেখা তাকে যথেষ্ট মনে রেখেছিল যাতে ফিসফিস করে বলত, সাম্রাজ্য কখনো তাদের শাসনের ছিল না এবং তাই অটোমান সাম্রাজ্য যুদ্ধের মধ্যে পড়ে যায়নি। এটি তার নিজস্ব মুছে ফেলা সত্যের বোঝায় ভেঙে পড়েছিল। কিন্তু তার বদলে কিছু উত্থিত হয়েছিল, কিছু অনিশ্চিত, কিছু সাত